অস্ট্রেলিয়ার এক নিস্তব্ধ মফস্বল শহর, যেখানে ধর্মীয় বিশ্বাসের চেয়ে বড় কোনো আইন নেই। সেইখানে একজন মা তার ছেলেকে নিয়ে সবেমাত্র পাড়ি দিয়েছে। কিন্তু একদিন শহরে এমন কিছু হলো যা তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে, যেটা চার্চ তথা সমাজের চোখে পাপ। এখন এই পাপ থেকে মুক্তির জন্য আয়োজন করা হয় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। তবে তারা জানতো না এই রিচুয়ালের পরিণাম হতে চলেছে ভয়ঙ্কর। তুমি যদি ইউনিক কনসেপ্টের কোনো মুভি দেখতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তো চলো শুরু করা যাক লেভিটিকাস মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুটা হয় একটা পাবলিক সুইমিং পুল দেখিয়ে। সবাই ততক্ষণে প্র্যাকটিসের পর বাড়ি চলে গেছে, তাই লাইফগার্ড মার্নি নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তখনই সুইমিং পুলের লকার রুমের কাছে হঠাৎ একটা শব্দ শুনতে পায়। সেইখানে সে এমন একজনের উপস্থিতি অনুভব করে যাকে মার্নি সব থেকে বেশি ভালোবাসে, যেটা হলো তার গার্লফ্রেন্ড জেসিকা। যদিও জেসিকাকে মার্নি বাদে আমরা কেউ দেখতে পাই না, ফলত মার্নি ও জেসিকার মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে উঠলে আচমকা অদৃশ্য জেসিকা তাকে নির্মমভাবে শেষ করে দেয়। এরপর গল্প চলে আসে অস্ট্রেলিয়ার একটি ছোট্ট প্রত্যন্ত টাউন ভিক্টোরিয়াতে। সম্প্রতি এইখানে নাইম এবং তার মা আর্লিন শিফট করেছে। স্বামীর মৃত্যুর পর মেন্টালি ডিস্টার্বড আর্লিন ধর্মের দিকে আরও বেশি ঝুঁকে পড়ায় এই কট্টর খ্রিস্টান ধর্ম অনুরাগীদের শহরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে নাইমের এই জায়গা এবং রিলিজিয়াস গ্রুপ পছন্দ না হলেও আর্লিন তাকে স্থানীয় খ্রিস্টান কমিউনিটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। এই নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারা যুদ্ধের মাঝে তার পরিচয় হয় ক্লাসমেট রায়ান হুইলানের সাথে। নাইম নিজের সাথে সময় কাটাতেই বেশি ভালোবাসে, খুব একটা কথা বলে না, বাইরে বেরোয় না, কাইন্ড অফ ইন্ট্রোভার্ট। আর অন্যদিকে রায়ান বেশ খোলামেলা স্বভাবের এবং আত্মবিশ্বাসী। লোক কি ভাবছে এসব নিয়ে পরোয়া করে না। স্কুলের প্রথম দিকে দুজনের মধ্যে কথা না হলেও, বিশেষ করে রায়ান তাকে এড়িয়ে চললেও, ধীরে ধীরে তাদের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। এমনই একটা বিকেলে দুজনে ঘুরতে বেরোলে একটা সাপ দেখতে পায়। রায়ান তাকে বারবার বিরক্ত করলেও ভয়ে নাইম তাকে বাধা দেয়। এরপর তারা আসে একটা পুরনো বন্ধ মিলে। রায়ান খুব সহজে বিল্ডিংয়ে ঢুকে গেলেও নাইম শুরুতে সংকোচ বোধ করে, কারণ নাইম সাপ আর উঁচু জায়গা দুটোতেই খুবই ভয়। শেষ অবধি সে ভিতরে এলে এক পর্যায়ে খেলার ছলে নাইম আর রায়ান নিজেদের মধ্যে মারপিট শুরু করে। তবে সেটা ধীরে ধীরে মারপিট থেকে অন্য দিকে চলে যায়। দুজনেই বুঝতে পারে এটা শুধুমাত্র বন্ধুত্ব নয়, তার চেয়েও বেশি কিছু। আর এইভাবে শুরু হয় নাইম আর রায়ানের গোপন প্রেমের কাহিনী। যদিও বাড়ি ফেরার সময় রায়ান এই বিষয়টা কাউকে বলতে মানা করে, কারণ সে জানে এই টাউন বিষয়টাকে ভালো চোখে দেখবে না। সেই মতো নাইম কথা দেয় সে কাউকেই জানাবে না। পরের দিন নাইম আর্লিনের সাথে একজন সদ্যজাত বাচ্চার নেম সেরিমনিতে চার্চে আসে, যেখানে রায়ানও ছিল। তবে চার্চে তারা একে অপরের সাথে কথা বলে না। সেরিমনির শেষে নাইমের সাথে পরিচয় হয় চার্চের প্যাস্টর রড এবং তার ছেলে হান্টারের। হান্টার নাইমের সাথে একই স্কুলে পড়লেও তারা আজই প্রথমবার কথা বলল। চার্চ থেকে ফিরে নাইম লুকিয়ে মিলে আসে রায়ানের সাথে দেখা করতে। নাইম রায়ানকে বলে যে ছোটবেলা থেকেই তার মা সবকিছুর মধ্যেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করত। এমনকি নাইমকেও বিশ্বাস করাতে চাইত যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। যদিও নাইম তার কথায় বিশ্বাস না করলে মা তাকে বলেছিল একদিন সে ঠিকই বিশ্বাস করবে যে ঈশ্বর সত্যি আছে এবং উপর থেকে আমাদের সব সময় দেখছে। মিল থেকে ফিরে নাইম আর্লিনের সাথে চার্চে আসে। সেইখানে প্রেয়ারের সময় আবার তার সাথে রায়ানের দেখা হয়। তবে এইবারেও তারা কথা বলে না, যেন ওই মিল ছাড়া বাকি জায়গায় দুটো ভিন্ন ব্যক্তিত্ব। পরের দিন স্কুল শেষ হওয়ার পর নাইম রায়ানের সাথে দেখা করতে চলে আসে তার বাড়ি। সে দেখে রায়ান বাড়িতে একা নেই, সাথে রয়েছে রডের ছেলে হান্টার। আড্ডার মাঝে হান্টারকে রায়ানের সাথে ঘনিষ্ঠ হতে দেখে নাইম প্রচণ্ড কষ্ট পায়।
সে ভাবতে শুরু করে রায়ান কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি সে রায়ানের জন্য জাস্ট একটা অপশন। এবার বিষয়টা জেলাসির জন্য হোক বা প্রতিশোধ, নাইম হান্টারের সাথে রায়ানের সম্পর্কের কথা রডকে জানিয়ে দেয়। সে ভেবেছিল ব্যাপারটা জানাজানি হলে হয়তো রড হান্টারকে রায়ানের সাথে মিশতে দেবে না এবং সেই সুযোগে নাইম আর রায়ান ভালো সময় কাটাবে। তবে হলো পুরোটাই উল্টো। রড শুধু হান্টারকে বকাবকিই করে না, বরং তারা বিষয়টাকে অত্যন্ত গুরুতরভাবে নেয়। পরের দিন চার্চে, যার কারণে ডাকা হলো একজন ডেলিভারেন্স হিলারকে। তার বিশ্বাস মানুষের সমকামী আকাঙ্ক্ষা তাই এক বিশেষ ধর্মীয় রিচুয়ালের মাধ্যমে এই সমকামিতা দূর করা সম্ভব। রিচুয়াল শুরু হলে প্রথম দিকে রায়ান ও হান্টার বিষয়টা নিয়ে মজা করতে থাকলে হঠাৎ হিলার আগুন জ্বালিয়ে এক বিশেষ প্রার্থনা করতে শুরু করে। আর তখনই রায়ান ও হান্টার আগুনের দিকে তাকাতেই আচমকা পরিস্থিতি বদলে যায়। দুজনেই প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। তাদের শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। রায়ানকে কষ্ট পেতে দেখে নাইম ভয়ে বাড়ি চলে আসে, কারণ এখন তাদের সাথে যা কিছু হচ্ছে তার জন্য সেই দায়ী। পরের দিন নাইম স্কুলে আসলে দেখে রিচুয়ালের পর রায়ান সম্পূর্ণ বদলে গেছে। সে এখন আর কারোর সাথেই কথা বলে না। স্কুলের সবাই তাকে বুলি করে, এমনকি রায়ান নাইমকেও আগের মতো এড়িয়ে যাচ্ছে। নাইম বুঝতে পারে না কেন রায়ান হঠাৎ তার থেকে দূরে সরে যাচ্ছে। সে অনেকবার রায়ানের সাথে কথা বলার চেষ্টা করলে রায়ান একটাই কথা বলে যে আর্লিন হয়তো তাদের সম্পর্কের ব্যাপারেও জেনে যাবে। তারপর নাইমকেও ওই একই রিচুয়ালের মধ্যে দিয়ে যেতে হবে, যা ভীষণ ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক। আর সে চায় না নাইম কোনোভাবে কষ্ট পাক। কিছুদিন পর নাইম রায়ানের সাথে দেখা করতে তার বাড়ি আসলে দেখে রায়ান উঠোনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, তবে নাইম তাকে দেখতে পায় না, ঠিক যেন ওই মার্নির মতো। একসময় রায়ান সেই অদৃশ্য ব্যক্তির সাথে কথা বলতে বলতে এসে পৌঁছয় একটা লোকাল রোলার রিংয়ে। নাইমও তার পিছু নিয়ে ভিতরে গেলে দেখে রায়ান ফটো বুথে ঢুকে কারোর সাথে কথা বলছে। নাইম অনেকক্ষণ বুথের বাইরে অপেক্ষা করার সময় হঠাৎ ফটো স্ট্রিপ বেরিয়ে আসলে ছবিতে নাইম রায়ানকে অদৃশ্য কারোর সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখে। নাইম কিছুই বুঝতে না পারলে আচমকা বুথের ভিতর থেকে রায়ানের চিৎকার শুনতে পায়। নাইম পর্দা সরিয়ে দেখে রায়ানকে কেউ গলা টিপে ধরেছে। নাইম তাকে বাঁচানোর চেষ্টা করলে দেখে শুধু ওর গলাতেই নয়, বরং পিঠে বড় বড় নখে আঁচড়ের দাগ রয়েছে। রায়ানকে জিজ্ঞেসও করলে সে চিৎকার করে বলে রায়ান তো এতক্ষণ নাকি নাইমের সাথেই ছিল, সেই তাকে ঘর থেকে এইখানে নিয়ে এসছে। তবে এখন থেকে যেন নাইম তার থেকে দূরে থাকে, কারণ সে চায় না কেউ নাইমের সত্যিটা জেনে যায়। অর্থাৎ রায়ান অদৃশ্য যার সাথে কথা বলছিল সেইটা ছিল নাইম। কিন্তু এটা কি করে সম্ভব? ব্যাপারটা বুঝতে না পেরে নাইম সোজা চলে আসে গ্যাস স্টেশনে, যেখানে হান্টার কাজ করে। সে হান্টারের থেকে হিলার ও তার রিচুয়ালের ব্যাপারে জানতে চাইলে হান্টার বলে রেডবে নামক শহরে একটা মেয়ে এবং মাউন্ট হার্ভের একজন ছেলে এই হিলারের কাছে একই সমস্যা নিয়ে এসেছিল বটে, তবে পরবর্তীকালে ওরা ঠিক হয়ে যায়। অর্থাৎ সে সত্যি সমকামিতা দূর করতে পারে। যদিও হান্টারের নিজের উপর রিচুয়াল কাজ করেছে কিনা সেইটা বলতে না চাইলে নাইম রায়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন হান্টার বলে গ্যাস স্টেশন বন্ধের পর প্রতি রাতে রায়ান তার সাথে দেখা করতে আসে, কিন্তু সে তার সাথে খুবই খারাপ আচরণ করে, যেটা আগে সে কোনোদিনও করতো না। ব্যাপারটা বুঝতে না পারলে নাইম বাড়ি ফিরে আসলেও রাতে রায়ান সত্যিই যে হান্টারের সাথে দেখা করতে আসে কিনা সেটা জানতে পুনরায় গ্যাস স্টেশনে আসলে দেখে হান্টার বাইরে দাঁড়িয়ে একা কারোর সাথে কথা বলছে, কারণ নাইম ওর সামনে কাউকেই দেখতে পাচ্ছে না। ঠিক সকালে যেমন রায়ানের বাড়িতে নাইম দেখেছিল, তাহলে কি হিলারের কাছে যারা রিচুয়ালে অংশ নেয় শুধুমাত্র কি তারাই অদৃশ্য শক্তিকে দেখতে পায়? নাইম দেখে সেই অদৃশ্য শক্তি হান্টারের দিকে পাথর ছুঁড়ছে। তারপরেই সে তার সাথে ঘনিষ্ঠ হয় এবং একদম শেষে সে হান্টারের গলা টিপে তাকে শেষ করতে চাইলে নাইম স্টেশন থেকে বেরিয়ে তাকে বাঁচাতে চেষ্টা করে। তবে এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অদৃশ্য শক্তি তাকে মাঠের দিকে টেনে নিয়ে যায়।
এবং পরের দিন সকালে মাঠ থেকে উদ্ধার হয় হান্টারের মুন্ডু। নাইম বুঝতে পারে হান্টারের মতোই রায়ানও হয়তো বিপদে আছে, তাই সে তৎক্ষণাৎ পুলিশের কাছে যায়। নাইম একজন ডিটেকটিভকে সবকিছু বললেও সে বিশ্বাস করে না, উল্টে ভাবে যে নাইম হয়তো মানসিকভাবে অসুস্থ। তখন উপায় না দেখে নাইম নিজের ও রায়ানের সম্পর্কের কথা বলে বড় ভুল করে বসে, কারণ অফিসার উল্টে তার মা আর্লিনকে দুজনের সম্পর্কের কথা জানিয়ে দেয়। আর্লিন জানে তার ছেলে সমকামিতার জন্য সমাজে ঘৃণা, অপমান ও নিপীড়নের শিকার হতে পারে। এমনকি তার বিশ্বাস ঘৃণার কারণেই কেউ হয়তো হান্টারকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে। নাইম তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, তবে আর্লিনের মনে হয় নাইমকে রক্ষা করার একমাত্র উপায় হলো ডেলিভারেন্স হিলার। তাই আর্লিন তাকে হিলারের কাছে নিয়ে যায় এবং ঘটনাচক্রে এক প্রকার জোর করেই তার উপর রিচুয়াল করা হলেও নাইমও সেই একই এন্টিটির শিকার হয়। এতক্ষণে এইটুকু বোঝা গেছে যে এই এন্টিটি সাধারণ মানুষদের নয়, বরং শুধুমাত্র যার উপর রিচুয়াল করা হচ্ছে তাকেই টার্গেট করে। হান্টারের শেষকৃত্যে তার মা নাইমের সাথে কথা বলার চেষ্টা করলে সে কথা না বলে বেরিয়ে গেলে দেখা হয় রায়ানের সাথে। কথার মাঝে দুজনের মধ্যে ইমোশনাল মুহূর্ত তৈরি হলে তারা ঘনিষ্ঠ হয়। তবে হঠাৎ রায়ান নাইমের উপর অতর্কিত হামলা করে তাকে গলা টিপে শেষ করতে চায়। নাইম কোনোভাবে পালিয়ে বাড়িতে ফিরে আসলে সে চমকে যায়, কারণ ঘর থেকে বেরিয়ে আসতে দেখে আসল রায়ানকে। তখন তার মাথায় পুরো বিষয়টা পরিষ্কার, যে রায়ান তাকে আক্রমণ করেছিল সে আসলে রায়ান নয়, বরং ছিল সেই এন্টিটি। সে ভয় হান্টারের বাড়ি থেকে পালিয়ে গেলে রায়ান এবং হান্টারের বোন ইজি তার পিছু নেয় এবং এক পর্যায়ে এসে ইজি জানায় যে অনেকদিন আগে তার পরিচিত দুজন মেয়ে মার্নি ও জেসিকা একে অপরকে ভালোবাসত। তবে সমকামিতা যেহেতু সমাজের চোখে পাপ, তাই তাদেরও ওই একই হিলারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর একদিন মার্নিকে পুলের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। সবাই ভেবেছিল সে হয়তো পা পিছলে পড়ে গেছিল, তবে আদতে তা হয়নি এবং সে কিভাবে মারা গেছিল সেটা একদম আমরা মুভির প্রথম দৃশ্যেও দেখেছি। ইজি আরও বলে যে হান্টারও প্রায় দিন এন্টিটিকে দেখতে পেত এবং সে তাকে এই ব্যাপারে জানালেও বিশ্বাস করেনি। তবে সে জানে মার্নি মারা গেলেও তার প্রেমিকা জেসিকা এখনো বেঁচে আছে। সে এখন সবসময় মেডিভেল হসপিটালের পেশেন্টদের ভিড়ের মধ্যে থাকে, কারণ এন্টিটি শুধুমাত্র তখনই অ্যাটাক করে যখন ভিকটিম একা থাকে। এমন সময় হঠাৎ রড চলে আসলে ইজি চুপ করে যায়। সে অদ্ভুত দৃষ্টিতে রায়ান আর নাইমের দিকে তাকিয়ে থাকে, যেন তারা সাধারণ সমাজে থাকার যোগ্য নয়। যার কারণে নাইম ও রায়ান পরের দিন মেডিভেল হসপিটালে যায় জেসিকার সাথে দেখা করতে। তারা দেখে জেসিকা বেঞ্চে একা বসে এবং ক্রমাগত হাতে রাবার ব্যান্ড দিয়ে আঘাত করে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করলে প্রথমে মার্নির ব্যাপারে কিছু বলতে চায় না, তবে রায়ান ও নাইম হিলারের শিকার হয়েছে শুনে সে তাদের সব কিছু বলতে রাজি হয় এবং এইখানে রিভিল হয় মুভির এক ভয়ানক টুইস্ট। সে বলে যে এন্টিটি সবসময় এমন একজনের রূপ নেয় যাকে ভিকটিম সব থেকে বেশি ডিজায়ার করে, মানে ভিকটিম যাকে মন থেকে সবচেয়ে বেশি কাউকে চায়। এখন হতে পারে সেটা লাভার্স, বেস্ট ফ্রেন্ড, এমনকি কোনো সেলিব্রিটি বা ক্রাশ। এই কারণেই নাইম রায়ানকে দেখতে পেত এবং হান্টার দেখতে পেত রায়ানকে, এবং একই সাথে রায়ান নাইমকে দেখতে পায়, অর্থাৎ রায়ান নাইমকে সত্যি ভালোবাসে। জেসিকা আরও বলে নাইম যত বেশি রায়ানের সাথে থাকবে তত বেশি এন্টিটি নিখুঁতভাবে একে অপরের বিহেভিয়ার কপি করবে। ঘটনাগুলো বলার সময় জেসিকার হঠাৎ প্যানিক অ্যাটাক হলে গার্ডরা তাকে নিয়ে যায়, তবে যাওয়ার আগে সে বারবার তাদের একে অপরের থেকে দূরত্ব মেনটেন করার পরামর্শ দেয়। বাড়ি ফেরার সময় নাইম বাসায় ওঠার ঠিক আগে পুনরায় এন্টিটিকে দেখতে পেলে তখনই বাসের দরজা বন্ধ হয়ে যায়। যদিও এন্টিটি নাইমের কাছে আসতেই রায়ান বাসের দরজা খুলে তাকে উদ্ধার করে নেয়, আর বাসে অনেক লোক থাকায় নাইম এই যাত্রায় বেঁচে যায়। নাইম রায়ানকে বলে এইবার থেকে সে তার থেকে দূরে থাকবে, তবে রায়ান চায় না একে অপরের থেকে তারা দূরে সরে যায়। যদিও দুজনেই জানে তারা একে অপরকে যত বেশি ভালোবাসবে এন্টিটি ততই বেশি শক্তিশালী হবে। পরের দিন স্কুলে রায়ান নাইমকে ইশারায় বাথরুমের দিকে আসতে বলে, তবে নাইম বুঝতে পারে না সেটা আসল নাইম নাকি এন্টিটি।
তাই সে তাকে অনুসরণ না করলে হঠাৎ বাথরুম থেকে চিৎকার করে রায়ান বেরিয়ে আসে। দেখে রায়ানের কান মারাত্মকভাবে জখম হয়েছে। অর্থাৎ রায়ান বাথরুমে যখন একা ছিল তখন এন্টিটি তার সাথে নাইমের রূপ ধরেছিল এবং সেই তার উপর হামলা চালিয়েছে। রায়ান বুঝতে পারে সে যতই পালাক এন্টিটি তাদের পিছু ছাড়বে না। সাথে নাইমা বুঝতে পারে এইভাবে চলতে থাকলে দুজনের একজন নির্ঘাত মরবে। বিকেলের দিকে চার্চে ফাদার রড হান্টারের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে এবং নাইম ভাবতে থাকে সে না বললে হয়তো তারা হান্টার ও রায়ানের ব্যাপারে জানতেই পারত না এবং তারা হিলারকেও ডাকত না। প্রেয়ার শেষে নাইম চার্চের বাইরে লুকিয়ে রায়ানের সাথে দেখা করে। নাইম বলে সে শহর ছেড়ে চলে যাবে এবং রায়ানকে অনুরোধ করে সে যেন তার সঙ্গে আর কোনোদিনও দেখা না করে, কারণ নাইম ভাবছে দূরে চলে গেলে হয়তো রায়ান নিরাপদে থাকবে। তবে রায়ান বলে এন্টিটি হয়তো কোনোদিন তাদের পিছুই ছাড়বে না, কারণ সে যেখানেই যাবে এন্টিটি তার পছন্দের মানুষের রূপ নিয়ে তাকে শেষ করার জন্য আসবে। তাই রায়ান চায় এন্টিটি যেন সর্বদা নাইমের রূপ ধরেই তার কাছে আসে, কারণ সে নাইমকে সত্যি ভালোবাসে। অতঃপর নাইম রায়ানের কথা মেনে শহরেই থেকে যায়। রাতে তারা ইজির সাথে দেখা করলে তারা হিলারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ তাদের বিশ্বাস সবকিছু যখন ওই রিচুয়াল থেকেই শুরু হয়েছে তাহলে হয়তো এইটাকে রিভার্স করা যেতে পারে বা অ্যাট লিস্ট হিলার তাদের এন্টিটি থেকে মুক্তি দিতে পারবে। তবে ইজি হঠাৎ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সে হিলারের কাছে নয় বরং তাদের নিয়ে আসে একটা পরিত্যক্ত জায়গায়। ইজি তার ভাই হান্টারের মৃত্যুর জন্য নাইম আর রায়ানকেই দায়ী করে। এমনকি তার বাবা গতকাল রাতে পরিবারকে ছেড়ে চলে যাওয়ায় তাদের পুরো পরিবার এখন ভেঙে পড়েছে। ইজি মনে করে হান্টারের মৃত্যুর জন্য রায়ান এবং বিশেষ করে নাইম দায়ী, কারণ সেই তার বাবাকে সবটা জানিয়েছিল। এই পর্যায়ে রায়ানও শুনে অবাক হয়ে যায় যে নাইম রডকে রায়ান ও হান্টারের ব্যাপারে জানিয়েছিল, যেটা সে এতদিন জানতো না, যার কারণে সে নাইমের উপর প্রচণ্ড রেগে যায়। ঠিক তখনই পার্কে এসে হাজির হয় একদল টিনেজ বুলি, যাদের ইজি ডেকেছিল রায়ান আর নাইমকে মারধর করার জন্য। তারা প্রথমে রায়ানকে আক্রমণ করে, তবে রায়ান কোনোভাবে বেঁচে রডের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে সে জানে নাইম তার মতন নয়, তাই তাকে সে একা ছেড়ে যায় না। শেষ অবধি রায়ান নাইমকে বাঁচিয়ে তাকে গাড়িতে তুলে দুজন পালিয়ে যায়। যাবার সময় রায়ান বলে সে এখন থেকে আর কোনো দিনও নাইমকে দেখতে চায় না। এরপর থেকে যদি সে কোনোদিনও এন্টিটিকে দেখতে পায় তাহলে সে যেন তাকে আসল রায়ান ভেবে কাছে না যায়। বাড়ি ফিরে নাইম পুনরায় একা হয়ে পড়ে। এখন রায়ান তার সঙ্গে নেই। রাতে ঘুমানোর সময় সে বারবার রায়ানকে নিয়ে দুঃস্বপ্ন দেখলে ভয়ে একা ঘুমোতে না পারলে চলে আসে মায়ের কাছে। ফলে কোনো উপায় না থাকলে পরের দিন সে আর্লিনকে সবটা জানায়। নাইম বলে রিচুয়ালের পর থেকে সে রায়ানের মতন একটা এন্টিটিকে দেখতে পায় যাকে আর কেউ দেখতে পায় না, এবং সে শুধুমাত্র নাইম একা থাকলেই তার উপর আক্রমণ করে তাকে শেষ করতে চায়। কিন্তু আর্লিন তার কথায় বিশ্বাস করে না। সে পুরোটাই নাইমের পাগলামি ভাবে। আর্লিন অফিসে চলে যাওয়ার পর নাইম স্কুলে যায় এবং বিকেলে স্কুল থেকে ফেরার সময় একটা মাঠে সে রায়ানকে দেখতে পায় স্কুল ড্রেসে। তবে রায়ান তো আজ স্কুলে আসেনি, তাই নাইম খুব সহজে বুঝে যায় এটা আসল রায়ান নয়। তাই সে কোনো ক্রমে বাড়ি পালিয়ে আসে। আজ অনেক রাত হয়ে গেলেও আর্লিন অফিস থেকে বাড়িতে না ফিরলে নাইম রায়ানের ফটোগুলোর দিকে তাকিয়ে তার কথা ভাবতে থাকে। এমন সময় সে কিচেনের জানলা থেকে রায়ান রূপী এন্টিটিকে দেখতে পায়। নাইম প্রচণ্ড ভয়ে আর্লিনকে ফোন করে, তবে সে কোনো উত্তর না দিলে তখনই এন্টিটি নাইমের বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে। নাইম আতঙ্কিত হয়ে পিছনে দরজা দিয়ে পালাতে গেলে তখনই হাজির হয় রায়ান। বলে সেও এন্টিটির হাত থেকে পালিয়ে এখানে এসছে। এই পর্যায়ে নাইম বিশ্বাস করে তার কাছে গেলে হঠাৎ রায়ান বদলে যায় এবং সে নাইমের উপর হামলা করে। নাইম বুঝতে পারে সে আর রায়ান যেহেতু একে অপরের সাথে অনেক বেশি সময় কাটিয়েছে, তাই এন্টিটি তাদের দুজনের বিহেভিয়ার সম্পূর্ণ কপি করে নিয়েছে। নাইম মরিয়া হয়ে পালালে এন্টিটি ভিতরে ঢুকে পড়ে এবং সে নাইমকে প্রচণ্ড মারধর করে তার গলা টিপে ধরে। নাইম থেকে অনেকভাবে বাঁচানোর চেষ্টা করলেও এন্টিটিকে কিছুতেই আটকানো যায় না। এমনকি নাইম তার উপর কাঁচি দিয়ে আঘাত করলেও এন্টিটির কিচ্ছু হয় না।
ঠিক তখনই নাইম পাশে পড়ে থাকা একটা লাইটার জ্বালালে এন্টিটি ভয় তার থেকে দূরে সরে যায়। এই সুযোগে নাইম দৌড়ে চলে আসে পাশের একটা দোকানে, যা হয়তো আর 10 মিনিটের মধ্যেই বন্ধ হতে চলেছে। তবে সেইখানেও দোকানের বাইরে এন্টিটি তার জন্য অপেক্ষা করতে থাকে। নাইম দোকানের কর্মচারীদের বলে যে কেউ তার পিছু করছে, সে যদি এক মুহূর্তের জন্য একা থাকে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। যদিও তার কথায় কেউ বিশ্বাস না করলে 10 মিনিট পর দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ঘুটঘুটে অন্ধকারের মাঝে তার নজর পড়ে একটা সাইকেলের দিকে। সেটাকে নিয়ে সোজা চলে আসে পরিত্যক্ত মিলটায়, যেখানে সে আর রায়ান প্রথমবার একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়েছিল। তখনই মিলের বাইরে নাইম রায়ানকে দেখতে পায়, যদিও সে বুঝতে পারে না এটা আসল রায়ান নাকি এন্টিটি। রায়ান ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে, তবে হঠাৎ সে তার দিকে পাথর ছুঁড়ে মারলে নাইম কোনোভাবে মিলের ভিতর ঢুকে পড়ে। সে এইখানে যখন প্রথম এসেছিল তখন সে উচ্চতাকে ভয় পেত, তবে আজ সে জড়তা সে কাটিয়ে উঠেছে। নাইমকে দেখে রায়ানও তার পিছু করে মিলের মধ্যে ঢুকে তার গলা টিপে শেষ করার চেষ্টা করে। এক পর্যায়ে এন্টিটি একটা পাইপ তুলে নাইমকে মারতে চায়, যা এতটাই ভারী ছিল যে এর আগে আসল রায়ান নিজেও এটাকে তুলতে পারেনি। তখন সে নিশ্চিত হয়ে যায় যে এটা রায়ান নয়, বরং সত্যি এন্টিটি। তবে হঠাৎ করে সে এন্টিটির মুখে হাত রাখলে এক মুহূর্তের জন্য এন্টিটি থেমে যায়। তখনই নাইম লাইটার জ্বালিয়ে তাকে দূরে সরিয়ে মিলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এরই সাথে পুরো মিল আগুনে জ্বলতে থাকে, আর ভিতর থেকে শোনা যায় এন্টিটির ভয়ানক চিৎকার। অর্থাৎ যে আগুনের মাধ্যমে রিচুয়াল করে তাকে ডাকা হয়েছিল, সেই আগুনটাই হলো শেষমেশ তার উইক পয়েন্ট। জ্বলন্ত আগুনের ভিতরে পুড়তে থাকা সেই এন্টিটি নাইমকে বারবার বলতে থাকে সেই হচ্ছে আসল রায়ান, যদিও নাইম তাকে আর বিশ্বাস করে না। সকালে নাইম রায়ানের বাড়ি গেলে সেইখানে তাকে খুঁজে পায় না, এমনকি সে ফোনটাও রিসিভ করছে না। নাইম আঁতকে ওঠে, ভাবতে থাকে গতকাল রাতে মিলের মধ্যে যে রায়ান সাহায্য চাইছিল, তাহলে কি সে সত্যি রায়ান ছিল? সে কি ভুল করে আসল রায়ানকে শেষ করে দিয়েছে? এই ভেবে পুনরায় মিলে এসে দেখে এতক্ষণে সেখানে হাজির হয়েছে দমকল কর্মীরা, তবে তারা কোনো বডি খুঁজে পায়নি। এমন সময় আর্লিন এসে জানায় নাইম শহর ছেড়ে পালিয়েছে, অর্থাৎ রায়ান এখনো জীবিত। অবশেষে আর্লিন সব সত্যি স্বীকার করে, বলে সে জানতো ডেলিভারেন্স রিচুয়ালের পর কি হতে পারে, এমনকি সে এইটাও জানতো এন্টিটি তাকে শেষ করার চেষ্টা করতে পারে, যাকে আর কোনোদিনও ফেরানো সম্ভব নয়। তবুও আর্লিন মনে করেছিল যে এই অভিশাপ নাইমকে সমকামিতা থেকে দূরে তাকে নিরাপদে রাখবে। অর্থাৎ আর্লিন নিজের ছেলেকে বাঁচানোর নামে তার ভালোবাসা, তার পরিচয় আর স্বাধীনতাকেই বলিয়ে দিয়েছিল। মা শুরু থেকেই তাকে কোনোদিনও বোঝার চেষ্টা করেনি। আর্লিন ঠিক করে নাইমকে নিয়ে সে শহর ছেড়ে চলে যাবে। সেই মতো পরের দিনে আর্লিন নাইমকে নিয়ে অন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তবে গাড়িতে পেট্রোল রিফিল করার জন্য তারা একটা গ্যাস স্টেশনে দাঁড়ালে এই সুযোগে নাইম পালিয়ে যায়। নাইম একাই হাঁটতে শুরু করে, তাকে এখন যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। অবশেষে বাস স্টপে পৌঁছলে হঠাৎ রায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওরা দুজনেই প্রথম একে অপরকে দেখে ভয় পায়, কারণ তারা জানে না যাকে তারা দেখছে সে রায়ান তো, বা সত্যি সে নাইম তো, নাকি সেই এন্টিটি। যদিও শেষ অবধি তারা একে অপরকে বিশ্বাস করে জড়িয়ে ধরল। রায়ানও শহর ছেড়ে পালাচ্ছে, কিন্তু এখন সে একা নয়, তারা একসঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুজন বাসে উঠে বসলে বাস ধীরে ধীরে অভিশপ্ত শহরকে পিছনে ফেলে এগিয়ে যায়। নাইম জানলার বাইরে তাকালে হঠাৎ রাস্তার পাশে রায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে, অর্থাৎ এন্টিটি এখনও শেষ হয়নি। যদিও এইবার নাইম আর ভয় পায় না, সে এন্টিটির দিকে ফিরেও তাকায় না, কারণ সে তাকে উপেক্ষা করে রায়ানের সঙ্গে নতুন জীবনের দিকে এগিয়ে যেতে চায়। আর এই দৃশ্যের সাথেই শেষ হয় আজকের মুভি লেভিটিকাস। এইবার আসি এই মুভির মাধ্যমে ডিরেক্টর আমাদের কি বোঝাতে চেয়েছেন। মুভির নাম কেন লেভিটিকাস? বাইবেলের ওল্ড টেস্টামেন্টের এক তৃতীয় অধ্যায়ের নাম হলো বুক অফ লেভিটিকাস। এই অধ্যায় প্রাচীন সমাজের জন্য নানান কঠোর ধর্মীয় আচার, পবিত্রতা এবং পাপ সংক্রান্ত বিধিনিষেধ লেখা রয়েছে।
ইতিহাসের বহু কট্টরপন্থী গোষ্ঠী সমকামিতাকে নিষিদ্ধ ও পাপ প্রমাণ করতে লেভিটিকাসের এই শ্লোকগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। ধর্মীয় গোঁড়ামি কিভাবে মানুষের জীবনে ভয় এবং ধ্বংস ডেকে আনে সেই বিষয়টা ফুটিয়ে তুলতেই এই নামটা বেছে নেওয়া হয়েছে। মুভিতে দেখানো এভিল এন্টিটি কোনো অপ্রাকৃত শক্তি নয়, বরং সেইটা তাদের নিজের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া তীব্র অপরাধবোধ এবং ধর্মীয় ট্রমার একটা রূপ। সমাজ যখন কাউকে বোঝায় যে তার অস্তিত্বটাই পাপ, তখন তার ভিতরের মানসিক দ্বন্দ্ব কিভাবে এভিল এন্টিটি হয়ে ওঠে সেইটাই ছবির মূল মেসেজ। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো পরিচালক অ্যাড্রিয়ান নিজেই একজন সমকামী। লেভিটিকাস মুভির গল্প তার নিজের সেক্সুয়ালিটি ও বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে অনেকটা অনুপ্রাণিত। মুভিতে সাপের ব্যাঙ গিলে খাওয়ার দৃশ্য জাস্ট র্যান্ডমলি দেখানো হয়নি, বরং এটা পুরো সিনেমার গল্প এবং চরিত্রদের মানসিক অবস্থার এক নিখুঁত প্রতিচ্ছবি। নাইম সাপটাকে দেখে ভয় পিছিয়ে গেছিল, কারণ সে নিজের ভিতরের অনুভূতি ও আত্মপরিচয়কে স্বীকার করতে ভয় পাচ্ছিল। অন্যদিকে রায়ান সাপটাকে নিয়ে কোনো দ্বিধা ছাড়াই হাসি মুখে খেলছিল, কারণ সে নিজের ভিতরের সত্যটা মেনে নিয়েছিল। ঠিক একইভাবে ব্যাং এইখানে সমাজের চোখে অপবিত্র ও অসহায় শিকারের রূপক, যে কারণে পরবর্তীতে স্কুলের ছেলেরাও রায়ানকে মানসিকভাবে ছোট করতে তার গায়ে ব্যবচ্ছেদ করা ব্যাং ছুঁড়ে মারে। সবথেকে বড় বিষয় হলো, সাপ যেইভাবে কোনো দয়া না দেখিয়ে গোটা ব্যাংকে গিলে ফেলে, তেমনই সিনেমার ক্লাইম্যাক্সে এভিল এন্টিটি ঠিক সাপের মতোই নাইমকে গ্রাস করতে আসে। সাপের ব্যাঙ খাওয়া যেমন প্রকৃতির এক নির্মম কিন্তু স্বাভাবিক নিয়ম, তেমনি মানুষের ভিতরে সহজাত ভালোবাসাও প্রকৃতির সৃষ্টি। কিন্তু সমাজ আর ধর্মের গোঁড়ামি দিয়ে যখন সেটাকে জোর করে আটকে দেওয়া হয়, তখন সেই ট্রমা শেষ পর্যন্ত এক প্রাণঘাতী এন্টিটি হয়ে সবাইকে শেষ করে দেয়। তো এই ছিল লেভিটিকাস মুভির গল্প। ভালো লাগলে লাইক, কমেন্ট আর হাইপ করে দিও। এখন ইন্দোনেশিয়ান লোককথার গল্প জানতে হলে বাঁ দিকের ভিডিও এবং নেটফ্লিক্সের ভাইরাল মুভি দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করো।